নিজের স্বামীকে তার প্রাক্তন জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। দৃশ্যটা ঠিক সহ্য হলো না তারিনের। তামজিদ বারবার দিশাকে সরিয়ে দিচ্ছে দুই হাতে। তারিন অনেকক্ষণ ধরে দৃশ্যটা চুপচাপ দেখছিল। বর্ষা বেগমকে দাফন করার জন্য গ্রামে নিয়ে আসা হয়েছে, সবাই এসেছে, শুধু তামজিদের বোনকে তানহাকে আনা হয়নি। তানহার ডেলিভারি ডেট মাত্র 1 সপ্তাহ খানেক পর। এই অবস্থাতে এতটা প্রেশার নিতে পারবে না সে, তাই তাকে ঢাকা থেকেই একবার শেষ দেখা দেখিয়ে আনা হয়েছে। তারিন গ্রামে আসার পর থেকে নিজের মাকে জড়িয়ে ধরে রেখেছিল, এক মুহূর্তের জন্য ছাড়েনি। দিশা কোথা থেকে খবর পেয়ে এখানে এসেছে কে জানে, এসে থেকে তামজিদের পাশে থেকে ওঠেনি। ভদ্রতার খাতিরে শোকের বাড়িতে কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছিল না তারিন, তাই এতক্ষণ কিছু বলেনি। কিন্তু এবার আর সহ্য করতে পারল না, উঠে গিয়ে তামজিদের কাঁধে হাত রাখল। তামজিদ তারিনকে দেখেই শান্ত স্বরে বলল, আমার পাশে বসো, কোথাও যেও না। তারিন এবার যেন মনে শক্তি পেল। দিশার উদ্দেশ্যে শান্ত স্বরে বলল, দিশা আপু, আপনার না আজকে ইন্ডিয়া চলে যাওয়ার কথা? হ্যাঁ, চলে যাব। আমার একটু সমস্যা ছিল, তাই যাওয়ার ডেটটা একদিন পিছিয়ে দিয়েছি। দেখুন দিশা আপু, আমাদের শোকের মাঝে আজকে কোনো রকম সিন ক্রিয়েট করবে না প্লিজ। কালকে থেকে আমি আপনাকে যথেষ্ট সুন্দর ব্যক্তিত্বের মানুষ হিসেবে জেনে আসছি। তাই এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ব্যক্তিত্বকে খারাপ বানিয়ে দেয়। আপনি আমাদের এই শোকের দিনে আমাদের পাশে থাকতে এসেছেন, খুশি হয়েছি আমি এতে, কিন্তু বারবার আমার স্বামীকে এইভাবে স্পর্শ করবেন না, সেটা আমার ভালো লাগে না। তাজ আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি ওর সাথে ফ্রেন্ডলি বিহেভ করছি। আপনি আমি এই ব্যবহারকে বন্ধুত্বপূর্ণ মনে করলেও গ্রামের সবাই তো সেটা করবে না। বিষয়টা দৃষ্টিকটু লাগেও বেশ। দয়া করে একটু দূরে সরে বসুন। দিশা কোনো কথা না বলে চুপচাপ সরে বসল, কিন্তু তামজিদ আর সেখানে বসতে চাইল না। তারিনের উদ্দেশ্যে বলল, বাবা কোথায়? বাবা রুমে আছেন, বাবার প্রেশার লো হয়ে গেছে। বাবার কাছে চলো। বলেই তারিনের হাত ধরে নিয়ে ঘরে চলে গেল। দিশা তৎক্ষণাৎ আর বসে থাকলো না, নিজেও নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামজিদ ঘরে আসতেই আমজাদ সাহেবকে বিধ্বস্ত অবস্থায় দেখে কেঁপে উঠল। আমজাদ সাহেবের পাশে গিয়ে বসল। ছেলেকে দেখে তিনি কঠিন সুখে বসলে বললেন। ছেলের হাত দুটো জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন। তামজিদ অশ্রুসিক্ত স্বরে বাবাকে সান্ত্বনা দিতে বলে উঠল, তুমি এতটা ভেঙে পড়ো না বাবা, তুমি অসুস্থ হয়ে গেলে আমাদের কি হবে? এখন তুমি আমার মাথার ছাদ বাবা, তোমার কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বলো? এবার তারিনও আমজাদ সাহেবের পাশে বসল। আমজাদ সাহেবের হাত ধরে বলল, সেই বিয়ের দিন থেকে আপনি আর মা আমায় আগলে রেখেছেন। নিজের পরিবারের অভাব, বাবা মায়ের অভাব বোধ করতে দেননি। মা তো আমার সংসার বুঝিয়ে না দিয়েই চলে গেল। এখন আপনিই আমাদের সম্বল বাবা। আপনি না থাকলে আমরা কি নিয়ে থাকবো? আপনাকে নিয়েই মায়ের সব থেকে বেশি চিন্তা ছিল। আপনাকে আমি দেখে রাখবো বাবা, আপনার কোনো অযত্ন হতে দিব না। আমি আছি তো। আপনি, আমি, আমরা সবাই মিলে মায়ের সংসার খুব যত্নে আগলে রাখবো। আমজাদ সাহেবের মুখে তৃপ্তির হাসি ফুটল। মানুষ বেঁচে থাকতেই কত আদর যত্ন, মরে গেলে কতক্ষণে মাটিতে রাখবে সেই আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল। তামজিদেরও এবার মাকে শেষ বিদায় দেওয়ার সময় এসে পড়ল। লাশটাকে কবরে নামানোর জন্য ধরতেই ওর হাত কাঁপছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল। কি নির্মম এক দৃশ্য! সন্তান নিজের হাতে মাকে কবরে রাখছে, নিয়তি বড্ড নিষ্ঠুর। মাটি দেওয়ার পালা শেষ হতেই একে একে সবাই বিদায় নিল। আমজাদ সাহেব অসুস্থ হয়ে পড়লেন। সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে গেল। দাঁড়িয়ে রইল তামজিদ একা। সবাই চলে যেতে ধপ করে বসে পড়ল কবরের পাশে। কবরটাকে জড়িয়ে ধরল দু হাতে। এবার গলা ফাটিয়ে মা বলে চিৎকার করে উঠল, শব্দ করে কাঁদতে লাগলো। কান্নারত স্বরে বলতে লাগলো, মা, কেন আমাকে একা রেখে চলে গেলে মা? আমাকে এতিম করে কেন গেলে? আর কয়েকটা বছর আমার সাথে থাকলে কেমন ক্ষতি হতো মা? তোমাকে আমি একটু সুখ দিতে পারলাম না মা। তোমার সুখের জন্য তো নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। তোমার পছন্দের মেয়েকে বউ করে নিয়েছিলাম। তোমার সাজানো গোছানো সংসার ফেলে কোথায় চলে গেলাম মা? তামজিদ কাছে নিজের মাকে হারিয়ে ফেলার সহ্য করতে পারছে না। তানহার জন্য বুকটা ফেটে যাচ্ছে। এই অবস্থায় নিজের বোনের পাশেও থাকতে পারছে না।
সব দিকে শোক সহ্য করে কি করে মানুষ। তামজিদও আর পারছে না, হাঁপিয়ে গেছে। এশারের আজান হচ্ছে চারদিকে। তারিন আর তারিনের মা এসেছে তামজিদের কাছে। তারিন আসতেই তামজিদ তারিনকে চাপড়ে ধরল। তারিনকে বুকের মধ্যে আগলে নিয়ে কাঁদতে লাগলো। তারিনও কাঁদছে। ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার ভাষা ওর জানা নেই। সুস্থ হয়ে ওঠা মানুষটা আজ মাটির নিচে। ভাবতে বুকটা ফেটে যাচ্ছে তারিনের। কি ভেবেছিল আর কি হয়ে গেল। এ দুনিয়াতে আজকে থাকতে কালকের আশা নেই। কালকে ভোর আমাদের জীবনে আসবে নাকি তার কোনো গ্যারান্টি নেই। অথচ আমরা এই মিছে দুনিয়ায় কত শত স্বপ্নে বিভোর থাকি সারাক্ষণ। তামজিদ অনেকক্ষণ যাবৎ কাঁদছে। এবার তারিনের মা সালেহা খাতুন এগিয়ে আসলেন। তামজিদের মাথায় হাত রাখলেন। আলতো হাতে হাত বুড়িয়ে দিতে দিতে বললেন, বাজান খান্দো কেন? আমি আছি না, তোমার আরেক মা। তোমার মায়ের মতোই অত আদর যত্ন করতে পারুম কিনা জানি না, কিন্তু আমার পোলা মাইয়া যেমন আদর যত্নে থাকবো তুমিও থাকবা। আমারে মা কইবা। আমার আরেক পোলা তুমি, আমার বড় পোলা। খাদে না বাজান, লও ঘরে লও। কানলে আফার কবরে আজাব হইব বাজান। আহো আমার লগে লও। নামাজ পড়ো গিয়া, দুইটা হাত তুইলা আল্লাহ রে কও আফারে যেন আল্লাহ বেহেস্ত নসিব করে। তামজিদ একটু শান্ত হলো। অত্যন্ত কেউ একজন মায়ের মতো আগলে তো নিয়েছে, সান্ত্বনা তো দিচ্ছে। তারিন আর তামজিদকে নিয়ে রুমে চলে আসলো। তামজিদ ফ্রেশ হয়ে সোজা মসজিদে চলে গেল নামাজ পড়ে। নামাজ পড়ে সে মায়ের কবরটা একবার ঘুরে আসলো। রাত বাড়ল। বাড়ি আস্তে আস্তে নিস্তব্ধ হতে শুরু করলো। তামজিদ মায়ের ঘরে একবার ঘুরে আসলো। কই মা নেই তো। ঘর ভর্তি মানুষ, কিন্তু মা নামক মানুষটা নেই তো। কষ্টে আবারও বুক ভারী হয়ে উঠল। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল বিছানায়। চোখের ওপর হাত রেখে শটান হয়ে আছে। কিছু সময় পর রুমে তারিনের উপস্থিতি টের পেতে তামজিদ শান্ত বাক্যে বলল, লাইটটা একটু অফ করে দাও তারিন, মাথা যন্ত্রণা করছে ভীষণ। তারিন শুনল না। তামজিদের পাশে গিয়ে বসল। তামজিদের হাতটা সরালো। শান্ত স্বরে বলে উঠল, উঠুন, একটু কিছু খেয়ে নিন। সেই সকাল থেকে না খাওয়া, এবার না খেলে তো শরীর খারাপ করবে। খাবো না। দেখুন, আপনি তো মায়ের বড় ছেলে, মায়ের ভরসার জায়গা। আপনার উপরেই তো এখন বাবার দায়িত্ব। আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। বাবাকে কে সামলাবে তাহলে? একটু নিজেকে শক্ত করুন, আমি আছি তো আপনার পাশে। আপনার কেন এত চিন্তা? আপনাকে কথা দিচ্ছি, আমি মায়ের সাজানো সংসার আমি এলোমেলো হতে দিব না। মায়ের মতো করে পারবো কিনা আমি জানি না, তবে দুই হাতে মায়ের সংসার সাজিয়ে রাখবো, বাবার খেয়াল রাখবো, নিজের স্বপ্নও পূরণ করবো আমি। তামজিদ অবাক চোখে তারিনের দিকে তাকিয়ে আছে। এইটুকু একটা মেয়ে কি সুন্দর করে সবাইকে সামলে রাখছে। কে বলবে মেয়েটা সবে স্কুলের গণ্ডি পেরিয়েছে। কথা শুনে কারো সে কথা বোঝার সাধ্য নেই। তারিন তামজিদকে টেনে উঠে বসালো। ভাত মেখে তামজিদের মুখে তুলে ধরে বলল, হাঁ করুন। তামজিদ চেয়ে আছে তারিনের দিকে। মেয়েটাকে যত দেখছে তত অবাক হচ্ছে। তারিন খুব যত্ন করে তামজিদকে খাইয়ে দিল, সাথে একটা পেন কিলার খাইয়ে দিল। তারপর বলে উঠল, এবার একটু ঘুমান, আমি আছি এখানেই। তামজিদও কোনো প্রতিক্রিয়া না করে শুয়ে পড়ল। তারিন লাইটটা বন্ধ করে এসে তামজিদের মাথার পাশে বসলো। আলতো হাতে তামজিদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বয়সের সাথে ম্যাচুরিটি আসে, কথাটা সম্পূর্ণ ভুল। শুধু বয়স না, সময় আর পরিস্থিতির সাথে মোকাবেলা করতে করতে একটা মানুষের মধ্যে ম্যাচুরিটি চলে আসে এমনিতেই। তারিন মনে মনে ভাবতে লাগলো, কাল থেকে নতুন এক সংগ্রাম শুরু হবে। সংসার নামক শক্ত সুতোয় বাধা পড়ে যাবে সারা জীবনের জন্যে। এই ভেঙে পড়া সংসার আর মানুষগুলোকে সাজিয়ে তুলতে হবে নিজের হাতে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। সবটা একা হাতে সামলাতে পারবো তো? আজানের শব্দে যখন তারিনের ঘুম ভাঙে তখন নিজেকে স্বামীর বক্ষস্থলে আবিষ্কার করলো। রাতে কখন চোখ লেগে গেছে কে জানে। তামজিদ খুব যত্নে তারিনকে নিজের বুকের মাঝে আগলে রেখেছে। তামজিদের মুখের দিকে তাকিয়ে তারিনের বড্ড মায়া হলো। একদিনে মানুষটার মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো ফুলে আছে, চেহারা তো ফোলা ফোলা ভাব। মাকে হারিয়ে মানুষটা খুব বেশি ভেঙে পড়েছে। মা হারানোর যন্ত্রণা এতটা বেদনাদায়ক কেন? তারিন মনে মনে প্রার্থনা করল।
কোনো সন্তানের চোখের সামনে যেন তার বাবা মায়ের মৃত্যু না হয়। নামাজের সময় হয়ে গেছে। তামজিদের ঘুমটা ভাঙাতে ইচ্ছে হলো না। ছেলেটা রাতে মাকে হারানোর যন্ত্রণায় কাতরাচ্ছিল। তারিন খুব সাবধানে তামজিদকে ডাকলো। শুনছেন? তামজিদ বোধ হয় টের পেল না। তারিন পুনরায় ডাকলো। শুনছেন? উঠুন, নামাজ পড়বেন না? উঠে নামাজ পড়ে নিন। আর চলেন না, মায়ের কবর জিয়ারত করে আসি। তামজিদের কানে মায়ের কবর শব্দটা মারাত্মকভাবে আঘাত হানলো। লাফিয়ে উঠে বিছানার উপর বসে পড়ল। তারিনের দিকে অসহায় চোখে তাকালো। তারিন বুঝলো তামজিদ কথাটায় কষ্ট পেয়েছে, কিন্তু কি আর করার, বাস্তবতা মেনে নিতেই হবে। সব মেনে নিয়ে রবের ফয়সালের উপর শুকরিয়া চালাতে হবে। তারিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। অজু করে এসে দুটো জায়নামাজ হাতে নিয়ে তামজিদের উদ্দেশ্যে বলে উঠল। বসে থাকবেন না? তামজিদ অজু করার উদ্দেশ্যে পা বাড়ালো। অজু করে এসে দেখলো তারিন জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। তামজিদ এসে নামাজ শুরু করলো। দুজনে একসাথে নামাজ পড়া শুরু করলো। মোনাজাত ধরতেই তামজিদ ফুপিয়ে কেঁদে উঠল। তারিন চুপচাপ শুনছে, কিছু বলছে না, থামাচ্ছে না, সান্ত্বনা দিচ্ছে না। কান্না করো, রবের নিকট কাঁদলে মন হালকা হয়। দুনিয়াতে কেউ কারো কষ্ট দুঃখ বোঝে না, তাই দুনিয়ার মানুষদের নিজের খারাপ লাগা ভালো লাগা প্রকাশ না করে সঙ্গোপনে উপরওয়ালার কাছে প্রকাশ করাই শ্রেয়। নামাজ শেষ করে দুজনে বর্ষা বেগমের কবর জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কবরস্থানে আসতেই তারিনের বুকটা ভারী হয়ে উঠল। কালকে যে মানুষটা এই সময় দুনিয়াতে ছিল, বেঁচে ছিল, দিব্যি নিঃশ্বাস নিয়েছিল, হাসি খুশি ছিল, সে মানুষটা একদিনের ব্যবধানে আজ মাটিতে শুয়ে আছে। দুনিয়ার নিয়ম বড্ড মর্মান্তিক। তারিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, হু হু করে কান্না করে উঠল। তামজিদ এক হাতে তারিনকে বুকের সাথে আঁকড়ে ধরল, বলে উঠল। আমরা দুজনে মায়ের সংসার আগলে রাখবো। আমার মায়ের সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে না? আপনি আমার পাশে থাকবেন মাস্টারমশাই? অবশ্যই থাকবো। তাহলে আমি সব পারবো। মায়ের সংসারকেও আগলে রাখবো, নিজের স্বপ্নও পূরণ করব। নিজের পায়ে দাঁড়াবো আমি। আপনার যোগ্য হয়ে উঠবো। আপনার ভালোবাসাও অর্জন করে নিব। পরিশেষে আমাদের একটা ছোট্ট সংসার হবে। তামজিদের মুখে তৃপ্তির হাসি ফুটল। সময় কারো জন্য থেমে থাকে না। যে চলে যায় সে একাই চলে যায়। দুনিয়া যেমনটা তেমনই রেখে যায়। মাঝে কেটে গেছে প্রায় 1 মাস। তারিন, তামজিদ, আমজাদ সাহেব 1 সপ্তাহ পরেই ঢাকায় ফিরে এসেছিলেন। তানহার মেয়ে হয়েছে সেজন্য। তারিন অবশ্য ঢাকায় এসে কয়েকদিন মনমরা হয়েছিল। এই সাজানো গোছানো সংসারের সব জিনিস যার যার জায়গায় ঠিকভাবে আছে, শুধু নেই সাজিয়ে রাখার মানুষটা। দুনিয়ার নিয়মে পা বাড়িয়ে মন পাথর করে নিতে হয়, শোক কাটাতে হয়, নিজেদের জীবনের ছন্দে ফিরে আসতে হয়, দুনিয়াবী জীবনে ব্যস্ত হয়ে পড়তে হয়। এই 1 মাসে তারিন আর তামজিদের সম্পর্কটাও আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক আস্তে আস্তে গড়ে উঠেছে। বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের ন্যায় দুজনে আচরণ করে। তামজিদ খুব যত্নে তারিনকে আগলে রাখে। তারিন বুঝতে পারছে তামজিদ আস্তে আস্তে তারিনের উপর দুর্বল হওয়া শুরু করেছে। সব আধার কাটিয়ে আলোর মুখ দেখা শুরু করেছে তারিন। জীবন যেন এই সুখেই কেটে যায়। তারিন দুপুরের রান্না শেষ করেছে মাত্রই। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। জাহেলাকে বলল, তুমি একটু বাবাকে গোসল করে নামাজ শেষ করতে বলো, তারপর আমি খাবার দিচ্ছি। আমি দেখি কে এসেছে। জাহেলা প্রত্যুত্তরে হাসি দিয়ে আমজাদ সাহেবের রুমের দিকে রওনা দিল। আর তারিনের হাতে থাকা খুন্তিটা আনমনে না রেখে ব্যস্ত ভঙ্গিতে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই তামজিদের হাস্যোজ্জ মুখটা চোখে পড়ল। তারিনও সৌজন্যমূলক হাসি উপহার দিল। জিজ্ঞেস করল, বাবা, মাস্টারমশাই আজকে এত তাড়াতাড়ি ফিরলেন যে? আমার বাচ্চা বউটাকে না দেখে থাকতে পারছিলাম না। বলেই তারিনকে পাশ কাটিয়ে ভেতরে চলে গেল। আর তারিন কপাল কুঁচকে সেখানেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর যখন বুঝলো তামজিদ ওর সাথে মজা নিয়েছে, তখন দরজা আটকে রাগি ফেস করে তামজিদের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরে হাত রেখে চোখ মুখ কুঁচকে প্রশ্ন করে বসল, আমি বাচ্চা? অফকোর্স, এনি ডাউট? বলেই পানি খাওয়া শুরু করলো। তারিন এবার দ্বিগুণ রেগে গেল। কোমরে শাড়ির আঁচলটা গুছিয়ে নিয়ে নিল প্রক্ত করে। খুন্তিটা তামজিদের দিকে তাক করে তাতে দাঁত চেপে বলল, এটা চেনেন? তামজিদ হক চুকিয়ে গেল।
কি মেরে বাবা! খুন্তিটা সোজা মুখের দিকে ধরল। তারিনের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। মাথায় দুষ্ট বুদ্ধির এসে হারা দিল। সাহস সঞ্চয় করে উত্তর দিল, আরে চিনব না কেন? এটা খুন্তি যা দিয়ে রান্না করে, বুঝছো পিচ্ছি? বলেই মুখ টিপে হাসলো। তামজিদের হাসি দেখে তারিনের শরীর রাগে রিরি করে উঠল। কি আজব, বারবার বাচ্চা পিচ্ছি বলে সম্বোধন করছে কেন? ও কি পিচ্ছি নাকি? গোটা একটা সংসার সামনে চলেছে, আর সেই মেয়েটাকে বলে পিচ্ছি? তারিন রেগে মেগে বলল, মাস্টারমশাই দেখুন। আচ্ছা দেখাও। কি দেখাবো? যা দেখাতে চাও। তামজিদের কথা শুনে তারিনের মুখটা একদম চুপসে গেল। তারিনের চুপসে যাওয়া মুখটা দেখে তামজিদ ফিক করে হেসে দিল। তামজিদের হাসি দেখে তারিন খুন্তিটা তুলে বলে উঠল, দাঁড়ান, আজকে আপনার খবর আছে। তারিন বলতে দেরি, কিন্তু তামজিদের দৌড় দিতে দেরি হলো না। এক দৌড়ে সোজা রুমে গিয়ে তোয়ালে নিয়েই ওয়াশরুমে ঢুকে গেল। তারিন ওয়াশরুমের দরজায় জোরে জোরে থাপ্পড় মেরে বলে উঠল, দরজাটা খুলুন বলছি, এক্ষুনি খুলুন, নয়তো আপনার খবর আছে আজ। দরজা কেন খুলবো? আমার সাথে গোসল করার শখ আছে বুঝি? তারিন আর কিছু বলার সাহস পেল না। এপাশ থেকে সিটকিনিটা আটকে দিয়ে দুষ্ট কণ্ঠে বলে উঠল, এবার সারাদিন ওয়াশরুমেই বসে থাকেন। হ্যাঁ, বলেই তারিন বিছানার উপর এসে বসে পড়ল। তামজিদের সাথে দৌড়ে হাঁপিয়ে গেছে। কিছু একটা ভেবে আনমনি হেসে উঠল। বিয়ের পর মানুষটাকে এই প্রথম এত চঞ্চল রূপে দেখে এক ভালো লাগা হৃদয় ছেয়ে গেল। এই মুহূর্তে চোখ গেল বিছানার পাশে থাকা টি টেবিলের উপর। সেখানে তামজিদের একটা হাসিওয়ালা ফটো ফ্রেম রয়েছে। তারিন ফটো ফ্রেমটা হাতে নিয়ে নিজে নিজে বলে উঠল, এই যে আপনি হাসেন না কেন সব সময়? আপনাকে হাসলে না খুব সুন্দর লাগে মাস্টারমশাই। এর মধ্যে তামজিদ ওয়াশরুমের ভেতর থেকে চিল্লানো শুরু করতেই তারিন ভয় পেয়ে ধরপড়িয়ে উঠল। তাড়াতাড়ি ছবিটা রেখে দৌড়ে গেল সেদিকে। দরজার সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠল, এভাবে খাম্বার মতো চেঁচামেচি করছেন কেন? আজব তো। এই হচ্ছে মাস্টার মানুষের একটা দোষ। বাইরে চিল্লাবে বেচারা ছাত্রছাত্রীর উপর, আর ঘরে চিল্লাবে বউয়ের উপর। খুলবো না আমি দরজা, এভাবে চিল্লাপাল্লা করলেন কেন আপনি? হ্যাঁ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়ে দরজাটা খুলে দেন প্লিজ। খুলতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে আর পিচ্ছি কই আর ডাকবেন না, কন রাজি? তামজিদ হো হো করে হেসে উঠল। তামজিদের হাসির শব্দ তারিন এপাশ থেকে বেশ ভালোভাবে শুনতে পাচ্ছে। অবাক স্বরে বলে উঠল, এ কি এমন পাগলের মতো হাসছেন কেন? মাথার সব কটা তার কি ছিঁড়ে গেছে? বলে একটু থামল। কি যেন ভেবে পুনরায় চেঁচিয়ে বলল, আয় হায়, আপনার কি ভূতে ধরলো নাকি মাস্টারমশাই? তামজিদ থামল। তারিনকে নকল করে গ্রামের ভাষায় শান্ত স্বরে বলল, আমার দাদি, দয়া করে দরজাটা খুললা দেন, আমি আপনারা পিচ্ছি করে ডাকুম না। তামজিদের মুখে এহেন কথা শুনে তারিন যেন আকাশ থেকে ঠাস করে পড়ল। সিটকিনিটা খুলে দিতে তামজিদের হাস্যোজ্জ্বল মুখটা চোখে পড়ল। তারিনের বিস্ময় চেহারার পানে তাকিয়ে তামজিদ মুখ টিপে হাসল। তারিনের নাক টেনে দিয়ে বলে উঠল, এভাবে আকাশ কুসুম চিন্তা ভাবনা করে এই ছোট্ট মাথায় প্রেশার দিবেন না। কাল আমার সাথে কলেজ যাবে। কেন? নাচ দেখতে। মজা করবেন না। বোকা, কাল তোমাকে ভর্তি করব। আমাদের কলেজে পড়বে তুমি। কাল থেকে তোমার স্বপ্ন পূরণের আর এক ধাপ শুরু হলো। কথাটা শুনে তারিনের মুখে হাসি ফুটল। অবশেষে স্বপ্ন সত্যি হবে তাহলে। কিন্তু এই স্বপ্ন পূরণের পথ কি এত সোজা হবে?